বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ। আজকে 20তম পর্ব। মধ্যযুগের স্পেন। আবারও আলাপচারিতায় রাশেদ ও সোহান। রাশেদ বলতে লাগলে, সোহান ইউরোপের আলোচনা আরও সংক্ষিপ্ত করো, কারণ পরীক্ষার সিলেবাসের তো একটা ব্যাপার আছে। সোহান বলল, তা তো অবশ্যই। আমি এজন্যই ফ্রান্স ইংল্যান্ডের ইতিহাসটা 16 শতকে খ্রিস্টান ধর্মের সংস্কারক মার্টিন লুথার কিং এর আগমন পর্যন্ত মুলতবি করেছি। স্পেনের ইতিহাসটাও আজকে শেষ করে দিব 16 শতক পর্যন্ত। আর জার্মানি ও ইতালির ইতিহাস শেষ করতে আরও বড়জোর 2টি পর্ব লাগতে পারে। যা বলছিলাম, মুসলিমরা 732 সালে টুরের যুদ্ধে হারার পর আর ইউরোপের দিকে নজর দেয়নি, কিন্তু ইউরোপে তাদের একটা বিশাল গৌরবজনক সভ্যতা ছিল স্পেনে। স্পেনে মুসলিমদের সভ্যতাটা কেমন ছিল এ সম্পর্কে ঐতিহাসিক স্ট্যানলি লেইনপুলের মতামতের বাংলা তর্জমাটা তোমাকে একটু পড়ে শোনাচ্ছি। লেইনপুল বলেছেন, প্রায় 8 শতাব্দী যাবৎ মুসলমান শাসনের অধীনে স্পেনে একটি সভ্য ও আলোকোজ্জ্বল সভ্যতা তৈরি হয়েছিল। মুসলিম বিজেতারা শিল্প ও কারিগরি ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করেছিল, কিন্তু সাহিত্য এবং বিজ্ঞানে এরকমই উন্নতি হয়েছিল যে পুরো ইউরোপের কোথাও এর নজির নেই। ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ড থেকে দলে দলে ছাত্রছাত্রীরা জ্ঞানের পিপাসা মেটাতে ছুটে আসত। স্পেনের আন্দালুসিয়ার ডাক্তারদের খ্যাতি ছিল ইউরোপ জুড়ে। বিদ্যা শিক্ষার জন্য নারীদেরকে বিশেষভাবে উৎসাহিত করা হতো। মুসলিম মহিলারা ডাক্তারদেরও দেখা মিলত কর্ডোবায়। গণিত, জ্যোতির্বিদ্যা, উদ্ভিদবিদ্যা, ইতিহাস, দর্শন এবং আইনশাস্ত্র ইত্যাদি বিষয় সমগ্র ইউরোপের মধ্যে কেবলমাত্র স্পেনিশ শিক্ষা দেওয়া হতো, যার নেতৃত্বে ছিল মুসলিমরা। রাশেদ বলল, এ তো বিরাট গৌরবের ইতিহাস মুসলিমদের জন্য। কিভাবে এর সূচনা হলো আর এর বিনাশী বা হলো কিভাবে? সোহান বলল, আমার আগের কথাগুলো মনে রেখো। রোমান সাম্রাজ্য ধ্বংস করে বিভিন্ন জার্মান জাতিগুলি। তেমনি একটা উপজাতি ছিল ভিসিগথ, যারা স্পেন শাসন করত। স্পেনে ভিসিগথরা অত্যাচারী ও দুষ্ট প্রকৃতির বলে পরিচিত ছিল। সমাজে ছিল ভয়াবহ দাস প্রথা। দারিদ্র্য ও অশিক্ষা তো ছিলই। যাযাবর ইহুদিরা স্পেনে বাস করত। সংখ্যায় তারা অল্প হলেও তারাই ছিল জ্ঞানী ও বিত্তশালী। তাদেরকে অত্যাচার করে সম্পদ লুট করে নিয়ে যেত ভিসিগথদের অনুচরেরা। তাই ভিসিগথ রাজা রডারিকের বিরুদ্ধে যখন 711 সালে মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ অভিযান পরিচালনা করেন, তখন তাকে স্বাগত জানিয়েছিল দাস ইহুদি সম্প্রদায় ও স্পেনের সাধারণ জনতা। রাশেদ জিজ্ঞেস করলে, বিজয়ের পর ইহুদিদের সাথে মুসলিমদের সম্পর্ক কেমন ছিল? সোহান বলল, এটা খুব মজার একটা বিষয়। স্পেনের বিজয়ী মুসলিমদের সাথে ইহুদিদের সম্পর্ক ছিল খুব চমৎকার। মুসলমানরা ইহুদিদের সাথে মিলেমিশেই জ্ঞানভিত্তিক সভ্যতা গড়ে তুলেছিল। এখনও তুমি স্পেনের দক্ষিণাঞ্চল কর্ডোবা, গ্রানাডা, আলমেরিয়া অঞ্চলে গেলে মুসলিমদের শাসনের স্মৃতিচিহ্ন দেখতে পাবে। যেভাবে পতন হলো স্পেনে মুসলিম শাসনের। একটা সভ্যতা কয়েকশত বছর টিকে থাকলে এমনিতেই দুর্বল হয়ে পড়ে। স্পেনও তাই হয়েছিল। প্রায় 800 বছর নানা চড়াই উতরাই পেরিয়ে স্পেনে মুসলিম শাসন চলছিল। তবে স্পেনে মুসলিমদের সমূলে উৎখাত করতে বদ্ধপরিকর হয়ে উঠেছিল রানী ইসাবেলা। তিনি 1469 সালে আরাগনের অধিপতি ফার্দিনান্দের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রানী ইসাবেলা স্পেনের সিংহাসনে বসেন 1474 সালে। রাজ্য হারাতে হারাতে মুসলিমরা গ্রানাডার এক কোনায় আস্তানা গেড়েছিল। 1492 সালের 2 জানুয়ারি তারিখে রানী ইসাবেলা আর ফার্দিনান্দ বিজয়ীর বেশে গ্রানাডার নগরীতে প্রবেশ করেন। মুসলিম শাসক দ্বাদশ মুহাম্মদ আত্মসমর্পণ করেন। মুসলিম আর ইহুদিরা চরম অপমান আর গ্লানির শিকার হয়ে ধীরে ধীরে স্পেন ত্যাগ করেন। রাশেদ জিজ্ঞেস করল, এপ্রিল ফুল পালনের সাথে নাকি স্পেনে মুসলিম শাসনের অবসানের একটি সম্পর্ক আছে? বেশ কয়েকজন ওয়াজ ব্যবসায়ীর ওয়াজ দেখলাম ইউটিউবে, যারা বলেছেন 1492 সালের এপ্রিল মাসের 1 তারিখ নাকি মুসলিমদেরকে বোকা বানিয়ে মসজিদে ঢুকিয়ে তারপর গণহত্যা চালিয়েছে স্পেনের রানী ইসাবেলা। সোহান বলল, এটা একদম মিথ্যে কথা। ওয়াজ ব্যবসায়ীরা ধর্মপ্রাণ মুসলিমদের ধোঁকা দেওয়ার জন্য এই গাল গল্পটা বানিয়েছে। মনে রেখো, এই সেই রানী ইসাবেলা যিনি কলম্বাসকে সাহায্য করেছিলেন আমেরিকা যাওয়ার জন্য। সেই ইতিহাস তো সবাই জানো। মধ্যযুগের জার্মানি।
খুব তাজ্জবের একটা ব্যাপার হচ্ছে যে জার্মানরা দুটি বিশ্বযুদ্ধ বাদিয়ে পৃথিবীতে প্রলয় ঘটিয়েছে। সেই জার্মানি কিন্তু শত শত বছর যাবৎ বহু জাতিতে বিভক্ত ছিল। তাই জার্মানির ইতিহাস বিভিন্ন খণ্ডিত রাজবংশ ও রাজা রাজরাদের ইতিহাস। ব্রিটেন ও ফ্রান্সে যখন রাজতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছে 1000 সালের দিকে জার্মানির অবস্থা ঠিক এরকম ছিল না। জার্মানির বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে কোনো ঐক্য ছিল না। 918 সালে হেনরি দ্য ফাউলার স্যাক্সনির রাজ্য সিংহাসনে বসেন। 936 সালে হেনরির পুত্র প্রথম অটো ক্ষমতায় বসেন। মধ্যযুগের জার্মানির ইতিহাসে সম্রাট অটো একজন গুরুত্বপূর্ণ শাসক। দীর্ঘ 37 বছর তিনি জার্মানি শাসন করেন। ফ্রান্সের সম্রাট শার্লিমেনকে মডেল হিসেবে ধরে রাজা অটো জার্মানি শাসন করেন। 1024 সালে এই রাজতন্ত্রের পতন হয়। তারপর থেকে সালিয়ান রাজবংশ, হফেনস্টুফেন রাজবংশ ও হাফুসবুর্গ রাজতন্ত্র খণ্ডিত জার্মানিকে শাসন করে। আসলে মধ্যযুগের জার্মানি সম্পর্কে এত বেশি কিছু জানার নাই আমাদের, কারণ শতাব্দী বিভক্ত জার্মানি মধ্যযুগে বিশ্ব ইতিহাসে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। তারা ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ড ও পর্তুগিজদের মতো সমুদ্র অভিযানে বের হয়নি, কোনো দেশ দখলও করেনি। মধ্যযুগের ইতালি। সোহান বলতে লাগলো, প্রবল পরাক্রমশালী রোম সাম্রাজ্য একদিন ভেঙে পড়েছিল জার্মান জাতিগুলোর আক্রমণে। আসলে রোম সাম্রাজ্য কোনোদিন ভাঙবে বলে মনে করেনি কেউ। পুরো ইউরোপ, রাইন, বলগার কিনার ঘেঁষে টেমস নদী, নীলনদ থেকে দজলা, ফুরাত, আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল ছিল রোমানদের দখলে। এই সাম্রাজ্যের মধ্যে একটা বিষ ঢুকিয়েছিল, সেটা ছিল দাস প্রথা। সময় পেলে হলিউড মুভি দেখো, রাসেল ক্রো অভিনীত গ্ল্যাডিয়েটর। রোমান সাম্রাজ্যের মোট জনগোষ্ঠীর অর্ধেকের বেশি ছিল দাস। দাসরা ছিল নিপীড়িত। রোমে আসলে চলত অভিজাত আর সিনেটরদের শাসন। রোমানরা জার্মানি দখলে নিতে চেয়েছিল, কিন্তু জার্মানরা রোমানদের প্রবর্তিত নগর সভ্যতা পছন্দ করত না। তারা ছিল স্বাধীনচেতা ও যাযাবর। রোমানরা তাদের সাথে না পেরে রাইন নদী বরাবর সীমানা প্রাচীর তৈরি করেছিল আর নিজেরাই দাবি করছিল ওরা বর্বর। রাশেদ জিজ্ঞেস করল, আসলেই কি জার্মানরা বর্বর ছিল? সোহান বলল, কথাটা পুরোপুরি ঠিক নয়। ওই আমলে বর্বর কে না ছিল? রোমানরা তো মুক্ত স্টেডিয়ামে বসে উল্লাসের সাথে দাসদের ছেড়ে দিত ক্ষুধার্ত বাঘের সামনে। এটা কি বর্বরতা নয়? ব্যাপারটা হচ্ছে জার্মানরা সাহসী আর গ্রামীণ সংস্কৃতিতে অভ্যস্ত ছিল। বিদেশি শক্তির শাসন তারা মানতে চাইতো না। যুদ্ধ ছিল ওদের একমাত্র বিনোদন। তবে হ্যাঁ, তাদের মধ্যে শিক্ষা দীক্ষাটা সে অর্থে ছিল না। সে যাই হোক, ক্ষয়িষ্ণু রোমান সাম্রাজ্যের জার্মান গোত্রগুলো আক্রমণের ঢেউ তোলে। রোম সাম্রাজ্য তো আসলে ছিল দুভাগে বিভক্ত। পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল, যেটা টিকে ছিল 1453 সাল পর্যন্ত। আর পশ্চিম রোম সাম্রাজ্য, যার রাজধানী ছিল আজকের রোম, তার পতন হয় 476 সালে। ঐশ্বর্যময়, আলোকিত, শক্তিমান রোম সাম্রাজ্যের পতন হলো প্রায় অশিক্ষিত জার্মানদের হাতে। রোম সাম্রাজ্যের পতনের পর ইতালি। আগেই বলেছিলাম, রোমের পতনের পর অ্যাঙ্গল আর স্যাক্সনরা দখল করল। ইংল্যান্ড, ফ্রাঙ্করা দখলে নিল আজকের ফ্রান্স। ভিসিগথরা নিল স্পেন। এদিকে অস্ট্রোগথরা নিল ইতালি। 476 থেকে প্রায় 1400 সাল পর্যন্ত ইউরোপের ইতিহাসটা ছিল অন্ধকার যুগ। খ্রিস্টান ধর্মের কঠোর মোল্লাতন্ত্র জাঁকিয়ে বসল পুরো ইউরোপে। পোপ আর যাজকরাই ছিল তো মূলত রাষ্ট্রের মাতব্বর। দেখা দিল সামস্তবাদ। রোমান আসলে আইনের শাসন ছিল। তাদের পতনের পর শারীরিক শক্তি হয়ে উঠল ক্ষমতার উৎস। রাজা পুরো দেশের মালিক হলেও বলশালী ব্যক্তিরা রাজাকে কর দিয়ে সম্পত্তির দেখাশোনা করত। জমির প্রকৃত মালিকরা আবার ওইসব শক্তিমানদের নজরানা দিত তাদের নিরাপত্তার জন্য। সামন্তবাদের মূল থিওরিটাই ছিল সেটা। মনে রেখো, ইংরেজরা আমাদের দেশে যে জমিদারি প্রথা চালু করেছিল সেটা ওই সামন্তবাদের মতোই ছিল। পরীক্ষায় একটা প্রশ্ন আসে, সামন্তবাদের সূচনা হয় ইউরোপের কোন দেশে? উত্তর অবশ্যই ইতালি।
খ্রিস্টান ধর্ম মধ্যযুগের ইউরোপে খুব ভালো একটা কাজ করেছিল। সেটা হচ্ছে বর্বর জার্মান জাতিগুলোকে তারা শান্ত করতে পেরেছিল তাদের ধর্মের ছাতার নিচে এনে। পুরো ইউরোপ হয়ে উঠেছিল যিশুর অনুসারী। মধ্যযুগের ইতালির রাজনৈতিক তেমন কোনো গুরুত্ব ছিল না, অবশ্য ধর্মীয়ভাবে সেই ছিল ইউরোপের বস, কারণ পোপের নিবাস ভ্যাটিকান ছিল ইতালির মধ্যেই। আবার মনে রেখো, ইতালি কিন্তু ছিদ্রায়িত রাষ্ট্র, তার ভিতরে সান মেরিনো ও ভ্যাটিকান দেশ অবস্থিত। ইটালির আকৃতি অনেকটা বুট জুতার মতো, আবার ইতালিকে বলা হয় ল্যান্ড অব মার্বেল। চতুর্দশ শতাব্দীতে ইতালি আবার স্বমহিমায় জেগে ওঠে রেনেসার মশাল রূপে, সে আলোচনা আরেক দিন। তবে আমরা এখন মধ্যযুগের দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিভাষা, সামন্তবাদ ও পোপতন্ত্র নিয়ে কথা বলবো। আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ। আজকে 20তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।